দল গড়ার আগেই বিভক্তি, ছাত্র নেতৃত্বের আসন্ন দলের শীর্ষ পদ নিয়ে বিরোধের আভাস। আজ বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জামায়াতের প্রার্থী ঘোষণা চূড়ান্ত নয়, জনপ্রিয়তা যাচাই কৌশল। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, আহ্বান উপদেষ্টা আসিফের। করের আওতায় আসছেন গ্রাম অঞ্চলের চিকিৎসক ব্যবসায়ীরা, জানালেন অর্থ উপদেষ্টা। মতে অনৈক্য, কাল জমা পড়ছে না স্বাস্থ্য সংস্কার প্রতিবেদন। সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা 5 দিনের রিমান্ডে। ঈদে বিনামূল্যে চাল পাবে কোটি পরিবার। টানা 1 সপ্তাহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দল গঠন নিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্বে কারা আসবেন এ নিয়েই বিরোধ। আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতি সবার সমর্থন থাকলেও তিনি পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সদস্য সচিব পদে সব পক্ষই নিজের লোক চাওয়ায় বিরোধ প্রকাশ্যে হয়েছে। ছাত্র নেতৃত্বের 2 সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলোর বরাত দিয়ে এমন খবর দিয়েছে সমকাল। প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র নেতৃত্ব 4টি বলয়ে বিভক্ত। একটি বলয়ে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আসা নেতারা, আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা, বাম ছাত্র সংগঠনগুলো থেকে আসা নেতা এবং গণ অধিকার পরিষদ ও এবি পার্টি থেকে আসা নেতাকর্মীরা অপর 2 বলয়ে। এক বলয়ের সঙ্গে নানা ইস্যুতে আরেক বলয়ের দূরত্ব রয়েছে। রাজনৈতিক দলে 4 বলয়ের নেতারাই শীর্ষ নেতৃত্বে থাকতে চান। শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিরোধও তৈরি হয়েছে। যদিও বিবাদমান সব পক্ষের ভাষ্য, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। দল গঠনের আগেই ভাঙন বা একাধিক দল গঠনের যে আশঙ্কা ছিল তা গতকাল রোববারের আলোচনায় অনেকটাই কেটেছে। নেতৃত্বে কারা আসছেন তা ঠিক করতে না পারলে 24 ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা নাও আসতে পারে। সেক্ষেত্রে পেছাতে পারে দলের আত্মপ্রকাশও। জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকাল 4টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। গত 1 জুলাই সংগঠনটি সৃষ্টি হয়। প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়ককে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও তুলেছে দলটি। সংসদ নির্বাচন নিয়ে ধীরে চলার পক্ষে অবস্থান জানান দিলেও এরই মধ্যে 300 আসনেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়টি দেশের মানুষের কাছে নিজেদের তুলে ধরে জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছেন দলটির নেতারা। জামায়াত ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে 300 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার এই কৌশল নিয়েছে জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাব্য এসব প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেতে জনগণের মন জয় করতে হবে। দলীয় সিদ্ধান্তের আলোকে সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান যারা রাখবেন তারাই চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবেন বলে আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জুলাই আন্দোলনে সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব বলে মনে করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণ অভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়া ছাত্র জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে। আসিফ মাহমুদ লিখেছেন, সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব। জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ীরা, চিকিৎসক, আইনজীবীর মতো সরকারি বেসরকারি কর্মজীবী রয়েছেন যারা কর দেওয়ার মতো আয় করছেন, সবার কাছে কর আদায়ের জন্য তালিকা করে দেওয়ার পাশাপাশি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন, তারা কিন্তু কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন। তিনি বলেন, ব্যবসায়ীরা যে প্রচুর বিক্রি করেন, চিকিৎসক, আইনজীবীরা যে ফি নেন, তাদের রসিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরকেও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, দেশের চিকিৎসক, আইনজীবীরা সরাসরি ক্যাশ ট্রানজিকশন করেন, এ কারণে তাদেরকে করের আওতায় আনা যায় না। চিকিৎসকরা যে ফি নেন তার রিসিট তো কোনো মানুষ নেয় না। এই ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু তার একটা রেকর্ড থাকে। বিদেশে এগুলো সব রেকর্ডেড। জনস্বাস্থ্য, চিকিৎসা ও মেডিকেল শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হচ্ছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব। আগামী 18 ফেব্রুয়ারি কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সদস্যরা ঐক্যমত্যে না পৌঁছানোর কারণে তা জমা হচ্ছে না। কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক AK আজাদ খান জানিয়েছেন, এ বিষয়ে সরকারের কাছে আরও সময় চাওয়া হয়েছে। এ পর্যন্ত 10টি বিষয়ে সবাই ঐক্যমত্য হয়েছে। বিষয়গুলো হলো ওষুধ, রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসকের পরামর্শ ব্যয় কমিয়ে আনা, বিদেশমুখী প্রবণতা কমিয়ে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাজেট বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় কমিয়ে বাজেটের ব্যবহার বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত করা, নগর স্বাস্থ্যে অবহেলা দূরীকরণ, অর্থের অভাবে হাসপাতালে জরুরি সেবা ব্যাহত যেন না হয় এবং এ বিষয়ে আইন প্রণয়ন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফরহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার। শুনানিতে এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাদের 5 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। আগামী 10 মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় 80% ই-নামজারি কাজ শেষ হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার ঢাকায় ডিসি সম্মেলন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি। জমির নামজারি করাও ডিজিটাল পদ্ধতির কাজ চলমান রয়েছে, একথা জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এই 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। একথা জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবার চাল পাবে। আর ঈদে বিনামূল্যে চাল পাবে কোটি পরিবার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও বলছে, 2 দিন সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। সোমবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা যশোর ও কুষ্টিয়া জেলা সহ রাজশাহী, ঢাকা,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও এর পরের 24 ঘন্টা রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।